ওয়েলকাম স্টুডেন্টস, বাইনারি নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। তো আজকে আমি আলোচনা করব কানেকশনস ইন দ্য সেরিবেলাম। সেরিবেলামের মধ্যে কোন ধরনের কানেকশনস থাকে সেই সম্বন্ধে আলোচনা করব, এবং ব্রেনের যে হিউজ যে সিরিজ, অর্থাৎ টোটাল ব্রেন, হিউম্যান ব্রেন, বিভিন্ন জিনিস আছে হিউম্যান ব্রেনের। সো দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল পোর্শন অফ আওয়ার ব্রেন সিরিজ। এবং এই ভিডিওগুলো তোমরা ভালোভাবে দেখবে, তাহলে ব্রেন সম্বন্ধে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। অন্তত 10 থেকে 11টা ক্লাস আমি এক্ষেত্রে আলোচনা করলাম। তো এই অংশগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের এক্সামিনেশনের জন্য। তো লাস্ট এই পোর্শন অর্থাৎ সেরিবেলাম আমি আমার নোটসের খাতা থেকে আলোচনা করছি। ওকে, দেখো নিউরোনাল কানেকশনস ইন দ্য সেরিবেলাম, মানে সেরিবেলামের মধ্যে কোন কোন টাইপের নিউরন আছে, তাদের মধ্যে কোনটা কোন নিউরন কাকে অ্যাক্টিভ করবে কাকে ইনঅ্যাক্টিভ করবে, তো এটাই প্রধানত নিউরোনাল কানেকশনস। ব্রেনের যে কোনো পার্টে যে কানেকশনস থাকে সেগুলো অনেক বেশি কমপ্লেক্স হয়। তো সেরিবেলামের মধ্যে কোন ধরনের কানেকশন থাকে, দেখো সেরিবেলার অ্যাফারেন্ট, টু মেন টাইপস অফ দ্য অ্যাপারেন্ট ফাইবার রিচ দ্য সেরিবেলাম। সেরিবেলামের মধ্যে প্রধানত ব্রেনের ডিফারেন্ট পার্টস থেকে কিন্তু নিউরন আসবে। যে সমস্ত নিউরনগুলো টুয়ার্ডস সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে যাবে বা টুয়ার্ডস কোনো কিছুর দিকে যাবে, তো তাকেই আমরা বলবো অ্যাফারেন্ট। বায়োলজিক্যালি অ্যাফারেন্ট মানে কি টুয়ার্ডস, ওকে, আর ইফারেন্ট মানে হলো অ্যাওয়ে, রাইট। তাহলে সেরিবেলামের মধ্যে ব্রেনের অন্যান্য অংশ থেকে যে সমস্ত নিউরনস গুলো যায়, তো তাদেরকেই আমরা বলবো অ্যাফারেন্ট ফাইবার। প্রধানত দুটো মেন টাইপসের অ্যাফারেন্ট ফাইবার রিচ দ্য সেরিবেলাম। সেরিবেলামের মধ্যে দুটো প্রধান অ্যাফারেন্ট ফাইবার প্রধানত যায়। ওকে, দে ক্যারি সেন্সিটিভ ইনফরমেশন ফ্রম দ্য পেরিফেরি অ্যান্ড দ্য সেরিব্রাল কর্টেক্স। তাহলে দেহের বিভিন্ন অংশ থেকে সেন্সিটিভ ইনফরমেশন তারা নিয়ে যাবে, এবং তার সাথে সাথে সেরিব্রাল কর্টেক্স থেকে প্রধানত সেন্সিটিভ ইনফরমেশন নিয়ে যায়। প্রধানত এই যে দুই ধরনের যে অ্যাফারেন্ট ফাইবার আছে যারা সেন্সিটিভ ইনফরমেশন নিয়ে যায়, এই দুই ধরনের ফাইবারকে আমরা দুটো ভাবে ক্লাসিফাই করতে পারি। একটি হলো ক্লাইম্বিং ফাইবার এবং আরেকটি ফাইবার হলো মসি ফাইবার। সো ক্লাইম্বিং ফাইবারস অ্যান্ড মসি ফাইবার। দেখো ক্লাইম্বিং ফাইবার অরিজিনেট ইন দ্য অলিভারি নিউক্লিয়াস। অলিভারি নিউক্লিয়াস থেকে প্রধানত এরা অরিজিন করে, সেই জন্য একে আমরা বলবো অলিভোসেরিবেলার। ওকে, আর মসি ফাইবার অরিজিনেট ফ্রম দ্য সেল বডিজ ইন দ্য স্পাইনাল কর্ড এন্ড দ্য ব্রেন স্টেম। স্পাইনাল কর্ড এবং ব্রেন স্টেম থেকে, ব্রেন স্টেমের সেল বডি থেকে তো তৈরি হয় মসি ফাইবার। তো সেই জন্য একে আমরা বলবো স্পাইনোসেরিবেলার। তার মানে কি, তার মানে হচ্ছে যে এরা অ্যাফারেন্ট, মানে অলিভ থেকে প্রধানত ইনফরমেশন সেরিবেলামের দিকে যেগুলো নিয়ে যাবে, তো তাকেই আমরা বলবো ক্লাইম্বিং ফাইবার। আর মসি ফাইবার তাহলে কাকে বলবো, স্পাইনাল কর্ড এবং ব্রেন স্টেম মানে স্পন্স এবং মেডাল অবলঙ্গনা থেকে সেরিবেলামের দিকে যারা ইনফরমেশন নিয়ে যাবে তারাই কিন্তু মসি ফাইবার, রাইট। অ্যাফারেন্ট মানে কি, টুয়ার্ডস সেরিবেলামের দিকে ইনফরমেশন নিয়ে যাবে, তাহলে অলিভ থেকে ক্লাইম্বিং ফাইবার ইনফরমেশন সেরিবেলামের দিকে নিয়ে যাবে। আর স্পাইনাল কর্ড এবং ব্রেন স্টেম থেকে সেরিবেলামের দিকে ইনফরমেশন যে ফাইবার নিয়ে যাবে অ্যাফারেন্ট ফাইবার, তো তাকেই বলবো মসি ফাইবার। টার্মিনেট অন দ্য পার্কিনজি সেল ডিরেক্টলি। সেরিবেলামের মধ্যে যে পার্কিনজি সেল আছে, সেই পার্কিনজি সেলে কিন্তু এরা ডিরেক্টলি কিন্তু ইনফরমেশন নিয়ে যাবে। এবং এই যে মসি ফাইবার আছে, টার্মিনেট অন দ্য গ্র্যানিউল সেল অ্যান্ড ইনডাইরেক্টলি ইনফ্লুয়েন্স দ্য পার্কিনজি সেল। তাহলে গ্র্যানিউল সেলে এরা প্রধানত ইনফরমেশন নিয়ে যায়, এবং তার সঙ্গে সঙ্গে এই গ্র্যানিউল সেল ইনডাইরেক্টলি পার্কিনজি সেলকে ইনফ্লুয়েন্স করে। Stimulation causes prolonged depolarization in the Purkinje fiber called the complex spike. এবং যদি কোনোভাবে এই ক্লাইম্বিং ফাইবারের যদি কোনো অ্যাক্টিভেশন হয়, মানে অ্যাক্টিভেটেড হলে, সেটা কি করবে, পার্কিনজি ফাইবারের ডিপোলারাইজেশন ঘটাবে, প্রলং ডিপোলারাইজেশন ঘটাবে, তাকেই আমরা বলবো কমপ্লেক্স স্পাইক। জেনারেলি আমরা যখন নিউরনের যখন আমরা নার্ভ ইম্পালস প্রোপাগেশন পড়ি, তখন আমরা একটা স্পাইক পোটেনশিয়াল দেখতে পাই, মানে ম্যাক্সিমাম ডিপোলারাইজেশন, তাকেই আমরা বলবো স্পাইক পোটেনশিয়াল। এক্ষেত্রে সেই ডিপোলারাইজেশনের সময় কিন্তু অনেকটাই বেশি থাকবে, সেই জন্য একে বলা হয় কমপ্লেক্স স্পাইক। ওকে, স্টিমুলেশন কজেস দ্য ব্রিফ ডিপোলারাইজেশন ইন দ্য পার্কিনজি সেল। পার্কিনজি সেলের মধ্যে যদি ব্রিফ ডিপোলারাইজেশন হয়, দেখো নিউরন মানে কি, তার মধ্যে কোনো এক্সাইটেশন এলে সেটা কিন্তু ডিপোলারাইজড হবে, মানে এক্সাইটেড হবে, তার মানে ভিতর দিকটা পজিটিভ হবে সেল মেমব্রেনের, বাইরের দিকটা নেগেটিভ হবে। তাহলে এক্ষেত্রে ক্লাইম্বিং ফাইবার যে পার্কিনজি সেল তো আর কিছুই নয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা নিউরন, বা নিউরন মানেই কিন্তু সেল, তাহলে পার্কিনজি সেলও কিন্তু নিউরন। তো তাহলে তার মধ্যেই পার্কিনজি সেলের কিন্তু ডিপোলারাইজেশন অনেকটাই সময় থাকে, মানে লাগে, অনেকক্ষণ ধরে তার ডিপোলারাইজেশন স্টেট চলে। তো সেই জন্য একে আমরা বলবো কমপ্লেক্স স্পাইক। আর এক্ষেত্রে মসি ফাইবার
ফাইবার কি করবে, পার্কিনজি সেলকে যে ডিপোলারাইজেশন করবে সেটা তুলনামূলকভাবে কম সময় ধরে ডিপোলারাইজ থাকবে। তো একেই আমরা বলবো সিম্পল স্পাইক। ওকে, অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয় যে ক্লাইম্বিং ফাইবার এবং মসি ফাইবার কোথা থেকে অরিজিন করে, এবং ক্লাইম্বিং ফাইবার দেখো যদি স্টিমুলেটেড হয় তাহলে পার্কিনজি সেলে তারা কমপ্লেক্স স্পাইক দেবে। ওকে, এরপরে দেখো কানেকশনস একটু দেখে নাও। তো কানেকশনস তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তো কানেকশন সেক্ষেত্রে এই যে ক্লাইম্বিং ফাইবার আছে, তো ক্লাইম্বিং ফাইবার তাহলে কাকে অ্যাক্টিভ করছে, পার্কিনজি সেলকে অ্যাক্টিভ করছে। ওকে, ক্লাইম্বিং ফাইবার কাকে অ্যাক্টিভ করছে, পার্কিনজি সেলকে অ্যাক্টিভ করছে। আর মসি ফাইবার কাকে অ্যাক্টিভ করছে, মসি ফাইবার গ্র্যানিউল সেলকে অ্যাক্টিভ করছে। ওকে, এক নম্বরে যে পোর্শন আছে ক্লাইম্বিং ফাইবার অ্যাক্টিভেট দ্য পার্কিনজি সেল, দেখো ক্লাইম্বিং ফাইবার ডিরেক্টলি এক্সাইট দ্য ইনিশিয়ালি সেরিবেলার ডিপ নিউক্লি এবং লেটার দে ট্রাভেল ইন দ্য সেরিবেলাম অ্যান্ড এক্সাইট দ্য পার্কিনজি সেল। তাহলে এক নম্বরে আমরা কি দেখলাম, ক্লাইম্বিং ফাইবার ডিরেক্টলি পার্কিনজি সেলকে অ্যাক্টিভ করছে। এবার 2 নাম্বার এই যে পোর্শন যেটা আমরা লিখেছি সেটাকে আমরা ব্যাখ্যা করি। ওকে, 2 নাম্বার যে অংশটা আছে, 2 নম্বরে কি বলছে, পার্কিনজি সেল ইন টার্ন ইনহিবিট দ্য ডিপ নিউক্লি। পার্কিনজি সেল এবার কি হবে, ডিপ নিউক্লিকে ইনহিবিট করবে, এটা হচ্ছে 2 নাম্বার। তো পার্কিনজি সেল আবার কি করবে, সেটা ডিপ নিউক্লিকে ইনহিবিট করবে। দেখো 2 নাম্বার হচ্ছে পার্কিনজি সেল ইনহিবিট দ্য ডিপ নিউক্লি। Okay, so there is a strong excitation to the deep nuclei followed by later inhibition. এরপরে যেটা আসবে 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে মোসি ফাইবার। তো মোসি ফাইবার কাকে অ্যাক্টিভ করছে, গ্র্যানিউল সেলকে। তাহলে দেখো মোসি ফাইবার ডিরেক্টলি এক্সাইট দ্য সেরিবেলার ডিপ নিউক্লি ইনিশিয়ালি অ্যান্ড লেটার দে ট্রাভেল আপ ইন দ্য সেরিবেলাম অ্যান্ড এক্সাইট দ্য গ্র্যানিউল সেল। গ্র্যানিউল সেল ইন টার্ন এক্সাইট দ্য স্টিলেট সেল, বাস্কেট সেল অ্যান্ড গোলগি সেল। দিস ইজ কল্ড অ্যাজ দ্য ফিড ফরওয়ার্ড অ্যাক্টিভেশন। দেখো তাহলে এই ক্ষেত্রে 1 নম্বর পোর্শন আমরা কি দেখলাম, 1 নম্বরে আমরা যেটা দেখলাম যে ক্লাইম্বিং ফাইবার প্রথমত পার্কিনজি সেলকে অ্যাক্টিভ করবে, এই অ্যাক্টিভ পার্কিনজি সেল এবার ডিপ নিউক্লিকে ইনহিবিট করছে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে ক্লাইম্বিং ফাইবার কিন্তু এক্ষেত্রে ডিপ নিউক্লিকে অ্যাক্টিভ করে। রাইট, তাহলে ক্লাইম্বিং ফাইবার প্রধানত 2 ভাবে অ্যাক্টিভেশন করবে, একটা পার্কিনজি সেল সেরিবেলামের এবং তার সঙ্গে সঙ্গে আমরা ডিপ নিউক্লিকে আমরা দেখছি যে অ্যাক্টিভ করছে। কিন্তু যখন পার্কিনজি সেল অ্যাক্টিভ হবে সেটা কিন্তু ইনহিবিট করবে কাকে, ডিপ নিউক্লিকে ইনহিবিট করছে। ওকে, এরপরে দেখো আবার মসি ফাইবার যে আছে, মসি ফাইবার যেমন গ্র্যানিউল সেলকে অ্যাক্টিভ করছে তার সঙ্গে সঙ্গে ডিপ নিউক্লিকেও কিন্তু সে অ্যাক্টিভ করছে। কিন্তু গ্র্যানিউল সেল যখন অ্যাক্টিভ হয়, তো গ্র্যানিউল সেল যখন অ্যাক্টিভ হচ্ছে তখন কি হচ্ছে, গ্র্যানিউল সেল আবার অ্যাক্টিভ করছে গোলগি সেল, বাস্কেট সেল এবং স্টিলেট সেলকে। তাহলে গোলগি সেল, বাস্কেট সেল এবং স্টিলেট সেলকে দেখো অ্যাক্টিভ করছে। সো গ্র্যানিউল সেল ইন টার্ন এক্সাইট দ্য স্টিলেট, বাস্কেট এবং গোলগি সেল। তো একে বলা হয় ফিড ফরওয়ার্ড অ্যাক্টিভেশন। স্টিলেট, বাস্কেট এন্ড দ্য গোলগি সেল ইনহিবিট দ্য পার্কিনজি সেল। দেখো একে আমরা বলবো ফিড ফরওয়ার্ড ইনহিবিশন। আবার এই যে স্টিলেট সেল, গোলগি সেল, বাস্কেট সেল এবং স্টিলেট সেল তারা কিন্তু ইনহিবিট করছে পার্কিনজি সেলকে, অর্থাৎ এই অ্যাক্টিভেটেড গোলগি সেল, বাস্কেট সেল এবং স্টিলেট সেল এরা ইনহিবিট করছে কিন্তু পার্কিনজি সেলকে। তো একে আমরা বলবো ফিড ফরওয়ার্ড ইনহিবিশন। ওকে, সো দিস ইজ কল্ড অ্যাজ ফিড ফরওয়ার্ড ইনহিবিশন। আর আগের যে অংশটা আমরা যেটা দেখলাম তো তাকে আমরা বলছিলাম যে গ্র্যানিউল সেল যখন স্টিলেট সেল, বাস্কেট সেল এবং গোলগি সেলকে যখন এক্সাইট করছে তখন তাকে আমরা বলবো ফিড ফরওয়ার্ড অ্যাক্টিভেশন। রাইট, এবার দেখো টু রেগুলেট দ্য গ্র্যানিউল সেল আউটপুট, তাহলে মেন যে সেল চলে আসছে এক্ষেত্রে গ্র্যানিউল সেল। তাহলে গ্র্যানিউল সেলের আউটপুট ভালো হতে গেলে, ম্যাক্সিমাম হতে গেলে, গ্র্যানিউল সেলের আউটপুট এক্ষেত্রে ম্যাক্সিমাম হতে গেলে টু রেগুলেট দ্য গ্র্যানিউল সেল আউটপুট, গোলগি সেলস ইনহিবিট দ্য গ্র্যানিউল সেল ব্যাক। সো দিস ইজ কল্ড অ্যাজ দ্য ফিডব্যাক ইনহিবিশন। আবার দেখো এক্ষেত্রে গোলগি সেল যেটা আছে সেটা কিন্তু গোলগি সেল আবার পিছনের দিকে আবার গ্র্যানিউল সেলকে ইনঅ্যাক্টিভ করে। তো এটাই হলো প্রধানত ফিডব্যাক ইনহিবিশন। তো সো দিস ইজ কল্ড অ্যাজ ফিডব্যাক ইনহিবিশন। তাহলে আমরা সেরিবেলামের মধ্যে 3টে ঘটনা দেখতে পাচ্ছি, ফিড ফরওয়ার্ড অ্যাক্টিভেশন, ফিড ফরওয়ার্ড ইনহিবিশন এবং ফিডব্যাক ইনহিবিশন। The output of the deep cerebellar nuclei is always excitatory to the brain stem and the thalamus. তাহলে এই রকম ভাবে প্রধানত ডিপ নিউক্লি অ্যাক্টিভেটেড হবে এবং ডিপ নিউক্লি তার ইনফরমেশন ব্রেন স্টেম এবং থ্যালামাসে নিয়ে যাবে, মানে পন্স মেডালা অবলাঙ্গাটা থ্যালামাসে নিয়ে যাবে, তার ফলে বিভিন্ন ফাংশন চলবে। ওকে, সো দিস আর অ্যাকচুয়ালি দ্য কানেকশনস অফ দ্য সেরিবেলাম। তো সেরিবেলামের মধ্যে প্রধানত এই ধরনের কানেকশন থাকে। ক্লাইম্বিং ফাইবার যেটা ব্রেনের অন্যান্য অংশ থেকে ইনফরমেশন পার্কিনজি সেলে নিয়ে যাবে, তো পার্কিনজি সেল তখন
তখন অ্যাক্টিভ হবে এবং তার সঙ্গে সঙ্গে ক্লাইম্বিং ফাইবার কিন্তু ডিপ নিউক্লিকেও কিন্তু অ্যাক্টিভ করবে। আচ্ছা, এবার দেখো এই যে পার্কিনজি সেল সেটা কিন্তু ডিপ নিউক্লিকে আবার ইনহিবিট করছে। আবার থার্ড নাম্বারে আমরা কি দেখলাম যে মোসি ফাইবার আছে সেটা গ্র্যানিউল সেলকে অ্যাক্টিভ করছে। এই অ্যাক্টিভ গ্র্যানিউল সেল তখন আবার স্টিমুলেট করছে গোলগি সেল, বাস্কেট সেল এবং স্টিলেট সেলকে, তো একে আমরা বলছি ফিড ফরওয়ার্ড অ্যাক্টিভেশন। ওকে, আবার এই যে অ্যাক্টিভেটেড গোলগি সেল, বাস্কেট সেল এবং স্টিলেট সেল তারা কিন্তু পার্কিনজি সেলকে ইনহিবিট করছে, একে বলে ফিড ফরওয়ার্ড ইনহিবিশন। আবার এই যে গোলগি সেল আছে এই গোলগি সেল ইনহিবিট করছে গ্র্যানিউল সেলকে, সো দিস ইজ কল্ড ফিড ব্যাক ইনহিবিশন। এই সব ঘটনার ফলে অর্থাৎ এই যে পার্কিনজি সেল ডিপ নিউক্লিকে যেমন ইনহিবিট করছে, তার সঙ্গে সঙ্গে ক্লাইম্বিং ফাইবার এবং মোসি ফাইবার তাকে অ্যাক্টিভ করছে এবং তার ফলে এই ডিপ নিউক্লিয় ব্রেন স্টেম এবং থ্যালামাসকে ইনফরমেশন নিয়ে যায়। ওকে, সো দিস আর অ্যাকচুয়ালি দ্য কানেকশন অফ সেরিবেলাম। তাহলে সেরিবেলামের কানেকশন বলতে প্রধানত আমরা এই অংশকেই বুঝবো, রাইট? তাহলে টোটাল যে ব্রেনের যে বিভিন্ন পার্ট, প্রধানত সেরিব্রাম, ডাইনকেফালন, থ্যালামাস, এপিথ্যালামাস, হাইপোথ্যালামাস, সমস্ত কিছু আমি ব্রেনের ক্ষেত্রে আলোচনা করলাম। সেরিবেলামের যে কানেকশন আছে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ফাইনাল পার্ট অফ আওয়ার ব্রেন সিরিজ। অলমোস্ট তোমাদেরকে বারবার বলছি যে অলমোস্ট 11টা ক্লাস আমি এক্ষেত্রে আলোচনা করলাম। এই ক্লাসে টোটাল হিউম্যান ব্রেন সম্বন্ধে আমি আলোচনা করেছি, সেগুলো তোমরা ভালোভাবে দেখবে। দরকার হলে ভিডিও পজ করে করে তোমরা এই নোটসগুলো লিখে নিতে পারো, তাহলে দেখবে যে নোটস তোমাদের অনেকটাই দাঁড়িয়ে যাবে। তখন আর বিভিন্ন বই থেকে তোমাদেরকে আর নোটস তৈরি করতে হবে না। এবং বারবার বলবো, প্রত্যেকটা টপিকস যে কোনো এক্সামিনেশনে বায়োলজিক্যাল সায়েন্সে বিশেষত প্রত্যেকটা টপিকস নিজের মতো করে নোটস তৈরি করো এবং নিজের মতো করে নোটস এরকম ভাবেই তৈরি করো। নোটস লিখবে, একটু ব্যাখ্যা করবে, মানে কোনো একটা পার্টিকুলার অংশ হয়তো তুমি লিখছো, তো যেটা আমি বারবার তোমাদেরকে বলছিলাম যে অনেকে বলে যে ছোট ছোট করে নোটস তৈরি করো। ছোট ছোট করে নোটস তৈরি করলে অনেক সময় কি হবে, পরীক্ষার সময় দেখবে তখন তুমি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট তখন তুমি আর বুঝতে পারছো না সেই পয়েন্টটা কি বলছে। তো সেই হিসাবে একটু লেখো, কোন একটা ইম্পর্টেন্ট অংশ লিখে একটু তার সম্বন্ধেও কিন্তু লিখে নাও, যাতে পরবর্তীকালে পড়লে যাতে তোমার অনেকটা সুবিধা হয়। ওকে, তো এইভাবে নোটস তৈরি করো। আমি একটা স্যাম্পল তোমাদেরকে দেখালাম। তো সেরিবেলামের টোটাল নোটস কিভাবে, বিশেষত এসএসসি সিলেবাসে সেরিবেলামের টোটাল নোটস আমি এক্ষেত্রে তৈরি করেছি, তো সেটাই আমি তোমাদেরকে দেখালাম। বিভিন্ন টপিক্সের নোটস এরকম ভাবে আমার তৈরি করা আছে, ঠিক আছে? তো সেগুলো থেকেই জেনারেলি আমি পড়াই, তো এটাই কিন্তু আমার স্ট্রেংথ। তো সেগুলোই প্রধানত আমি এক্ষেত্রে জাস্ট আমি একটা অংশ তোমাদেরকে দেখালাম। নোটস কিন্তু এরকম ভাবেই কিন্তু তৈরি করতে হবে, ঠিক আছে? এবং মনে রাখবে যে কম্পিটিটিভ এক্সামিনেশনে এমসিকিউ প্যাটার্নের এক্সামিনেশন হোক অথবা যেরকম টাইপের এক্সামিনেশন হোক, তোমাকে কিন্তু থিওরি বেসড কিন্তু নলেজ অবশ্যই রাখতে হবে। থিওরি পড়লে তার সঙ্গে সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস করবে, বিভিন্ন বই থেকে এমসিকিউ প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে তোমরা অনেকটা কনফিডেন্স পাবে। এমসিকিউ কিন্তু প্র্যাকটিসিং কিন্তু মাস্ট। ওকে, বিভিন্ন বই বলতে এসএসসি সিলেবাসের জন্য তোমাদেরকে বলবো যে থিওরি পড়বে এবং তার সাথে সাথে নিটের যে প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশ্চেন্স আছে 34 ইয়ার্স কোয়েশ্চেন্স পেপারের বিভিন্ন বই পাওয়া যায়, সেগুলো একটু কিনে নাও এবং তার সঙ্গে সঙ্গে সিএসআইআর নেটের পার্ট বির কিছু কোয়েশ্চেন্স প্র্যাকটিস করো এবং দেখবে যে সাঁতরা পাবলিকেশনের এসএলএসটি বায়োলজি বলে একটা বই আছে, সেক্ষেত্রে অনেক রকমের এমসিকিউ আছে। এই 3টে বই ভালো করে প্র্যাকটিস করো, তাহলেই দেখবে সাফিসিয়েন্ট। এর সঙ্গে সঙ্গে এই থিওরি নিজের মতো করে থিওরি তৈরি করো, দেখবে যে এটা কিন্তু অনেকটাই তোমার প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাবে। ওকে, এবং আবারও বলছি, প্রত্যেকটা টপিকস, ইচ অ্যান্ড এভরি টপিকস ইন ইউর সিলেবাস তোমাকে কিন্তু খুব যত্ন করে পড়তে হবে। ওকে, আশা করি তোমরা মোটামুটি ভাবে ব্রেন সম্বন্ধে বুঝতে পারলে। তো ব্রেনের টোটাল সিরিজ তাহলে আমি এক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে এর প্লেলিস্ট আমি তোমাদেরকে দিয়ে দেবো, অর্থাৎ এই যে লাস্ট যে ক্লাস আমি করলাম, তো এর প্লেলিস্ট আমি তোমাদেরকে দিয়ে দেবো, তাহলে তোমরা পরপর কিন্তু ব্রেনের বিভিন্ন ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারবে। ওকে, সো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।